আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন লাইভ হায়ার ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা এই কয়েকদিনের ক্লাসে লাইভ ক্লাস এবং তার পূর্বের স্কুলের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলোর মাধ্যমে আমরা 9.2 তারপরে 11 এই 11 পুরো অধ্যায়টা আমরা শেষ করলাম। সর্বশেষ তোমাদেরকে সৃজনশীলের শীট, আসসালামু আলাইকুম স্যার, তোমাদেরকে সৃজনশীলের শীট দিয়েছি দুইটা। ওই দুইটা শীটে মোটামুটি 4, 4, 8, 9টার মতো সৃজনশীল আছে। সৃজনশীল গুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। এই অধ্যায়ের মোটামুটি একটা সৃজনশীল সম্পর্কে ধারণা চলে আসবে, আরো হতে পারে, তবে মোটামুটি চলে আসবে। স্যার শুধু এই সপ্তাহে সৃজনশীল ঠিকটা পাইছি, এর আগের সপ্তাহে কি দিছিলেন? হ্যাঁ, আগের সপ্তাহে দিয়েছি, এই সপ্তাহে দিয়েছি। আগের সপ্তাহে দিয়েছিলাম, এই সপ্তাহে দিলাম। আগের সপ্তাহেরটা আমি পাইনি। আচ্ছা, পাওনি, সেটা তুমি জোগাড় করে নিও। সেটা কিভাবে করবে? এই সপ্তাহ দিলে নাম্বার দেখলে তো বুঝতে পারবে। 1, 2, 3, 4, 5, তারপরে শুরু হয়েছে 6 থেকে বা 5 থেকে শুরু হয়েছে পরে, তো নাম্বার মিলা লাগবে। আর নৈবেদিক আগামী বৃহস্পতিবারে পরীক্ষা আছে, নৈবেদিক পরীক্ষা আছে অনলাইনের মাধ্যমে হবে। আমি চেষ্টা করব মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেওয়ারই চেষ্টা করব। ঠিক আছে? আগামী সম্পূর্ণ 11 অধ্যায়ের উপর হবে। সম্পূর্ণ 11 11.4 মানে তো সবই তখন চলে আসে। 3, 4 আসা মানে 1 দিয়ে চলে আসে। এটা আগামী পরীক্ষা তোমরা প্রিপারেশন নিন। এটা গেল পূর্বের বিষয় সম্পর্কে আলোচনা। আজকে আমরা শুরু করব নতুন একটা অধ্যায়, মজার অধ্যায়, সহজ অধ্যায়, ছোট অধ্যায়, অল্প সময়ে শেখা যাবে। সম্ভাবনা। এটা শেষ করে আমরা পরে আরো অন্য জায়গায় যাব। সম্ভাবনা আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সম্ভাবনা। এটা ইংরেজিতে বলা হয় প্রবাবিলিটি। প্রবাবিলিটি, সম্ভাবনা। সম্ভাবনা এটা সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার জন্য আমাদের বাস্তব জীবনে আমরা একটু যাব। এই সম্ভাবনার শব্দটা কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে অনেক ব্যবহার করি। যেমন ধরো আমরা বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অথবা বলি যে আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। এই যে আমরা বলছি যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিভাবে দেখলাম? আবহাওয়ার খবর নিয়ে, অথবা আকাশের অবস্থা দেখে, সমুদ্রের মধ্যে যে নিম্নচাপ সেরকম কিছু উপলক্ষ দেখে আমরা বললাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা কি এই কথা বলি যে আজকে বৃষ্টি হবেই? কথা বলি না। আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, আমরা আবহাওয়ার খবর দেখে বা আকাশের অবস্থা দেখে আমরা বলে দিই যে আবার গত বছরের এই সময়ের অবস্থা, বিভিন্ন জিনিস আমরা দেখে বলি আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বা সম্ভাবনা কম। কিন্তু আমরা এই কথা কি বলি যে আগামীকাল বৃষ্টি হবেই না? নো স্যার। তো সম্ভাবনা এই শব্দটা আমরা বলে থাকি। একজন ভালো ছাত্র, ভালো লেখাপড়া করছে, শিক্ষক কি বলে যে তোমার A+ পাওয়ার সম্ভাবনা আছে, ইনশাআল্লাহ তুমি A+ পাবে। কিন্তু নিশ্চিত ভাবে আমরা বলি তুমি A+ পাবেই। আর একজন ছাত্র খারাপ, লেখাপড়া করে না, তার অবস্থা দেখে আমরা বলি তুমি পাস করতে পারবে না, ফেল করবে, বা তোমার ফেল করার সম্ভাবনা আছে। তো সম্ভাবনা এই শব্দটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে সম্ভাবনা এই শব্দটা কোন সময় ব্যবহৃত হয়? তাহলে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে নিশ্চিত, 2 নম্বর হচ্ছে অনিশ্চিত বা অসম্ভব। নিশ্চিতের বিপরীত হচ্ছে অসম্ভব। অনিশ্চিত কিন্তু মাঝখানে, নিশ্চিতের বিপরীত অনিশ্চিত দাও, অনিশ্চিত হচ্ছে মাঝখানে। এই অসম্ভব আর নিশ্চিতের মাঝখানে অনিশ্চিত।
অনিশ্চিতের ক্ষেত্রে বা সম্ভব কিন্তু নিশ্চিত বলা হচ্ছে না। অবশ্যম্ভাবী যেটাকে বলে, অবশ্যম্ভাবী। নিশ্চিত হচ্ছে অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী বা অবশ্যম্ভাব্য, অবশ্যম্ভাব্য বলতে পারো। আর এটা হচ্ছে অসম্ভব। মাঝখানে আছে হচ্ছে অনিশ্চিত অথবা হচ্ছে সম্ভাব্য। তাহলে মোট কয় রকম হলো? 3 রকম স্যার। নিশ্চিত বা অসম্ভাব্য, মানে ভুল হলো, নিশ্চিত বা অসম্ভব না, অসম্ভব হবে না। নিশ্চিত শুধু আছে। তো নিশ্চিত মানে কি স্যার 100% কিছু হবে। এটাও হবে যে ঘটনা অবশ্যই ঘটবে। যেমন ধরো আগামীকাল সকালে সূর্য পূর্ব দিক থেকে উঠবে, এটা কি? এটা নিশ্চিত। এটা নিশ্চিত, ইউনিভার্সাল ট্রুথ। নিশ্চিত। আর অসম্ভব একটা বলি, আগামীকাল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটা অসম্ভব। অসম্ভব ঘটনা। অসম্ভব। আজকে রাত্রে সূর্য দেখা যাবে, এটা অসম্ভব। অসম্ভব। এগুলো হচ্ছে অসম্ভব, রাত্রে সূর্য দেখা যায় না, অসম্ভব ঘটনা। তাহলে নিশ্চিত এবং অসম্ভব এই দুইয়ের মাঝে আছে কি? অনিশ্চিত অথবা সম্ভাব্য বা সম্ভাব্য, যেগুলো নিশ্চয়তা আমরা দিতে পারবো না কিন্তু নাও বলতে পারছি না, মানে দোদুল্যমান মাঝে আছে, হতেও পারে নাও পারে, এই সমস্ত। তার মানে সম্ভাবনা শব্দটা কোন জায়গায় আসবে? নিশ্চিতের মধ্যে সম্ভাবনা শব্দ আসবে, অসম্ভবের মধ্যে সম্ভাবনা শব্দ আসবে, সম্ভাব্যর ভিতরে অনিশ্চিত বা সম্ভাব্য, এটার ক্ষেত্রে সম্ভাবনা শব্দটা আসবে। কোন ঘটনা ঘটার ক্ষেত্রে নিশ্চয়তাও নাই আবার অসম্ভব না, এই রকম ক্ষেত্রে সম্ভাবনার বিষয়টা আসবে। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে এর মান হচ্ছে 1, অসম্ভব ঘটনার ক্ষেত্রে মান হচ্ছে 0, আর সম্ভাবনা 0 এবং 1 এর মাঝে থাকবে। আমি বিষয়টা আরো পরে একটু ক্লিয়ার করে দেবো, একটু পরে। এটা জাস্ট মাথায় রাখো যে নিশ্চিত এবং অনিশ্চিতের মাঝখানেই থাকবে নিশ্চিত এবং অসম্ভব, নিশ্চিত এবং অসম্ভবের মাঝখানে থাকবে সম্ভাবনা। সম্ভাবনার মান 0 এবং 1 এর মাঝেই থাকবে। 1 মানে একবার 100% সম্ভাবনা, আর 0 মানে হচ্ছে কোন সম্ভাবনা নাই, একবার অসম্ভব। তো 0 এবং 1 এর মাঝেই থাকবে হচ্ছে সম্ভাবনা। আচ্ছা, এখন এই অনিশ্চিত বিষয়গুলো কোথায় আসে এটা একটু আমাদের জানা দরকার। অনিশ্চিত বা সম্ভাব্য বিষয়গুলো কোথায় আসে এটা এখন আমরা জানবো। এটা জানার জন্য আমাদের জানতে হবে দৈব পরীক্ষা কি। দৈব পরীক্ষা কি এটা আমাদের জানতে হবে। এটা কিন্তু পরীক্ষাতে ক নাম্বারে দেয়, সৃজনশীলের মধ্যে ক নাম্বারে দেয়। দৈব পরীক্ষা বলতে কি বুঝো? উদাহরণ দাও। দৈব পরীক্ষা কাকে বলা হয়? উদাহরণ দাও। দৈব পরীক্ষার সংজ্ঞা দাও, এই প্রশ্ন আসে। দৈব পরীক্ষা ইংরেজিতে বলা হয় র‍্যান্ডম এক্সপেরিমেন্ট। র‍্যান্ডম এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষা, আর র‍্যান্ডম মানে হচ্ছে তোমার দৈব। আচ্ছা, র‍্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? স্যার বলবো, ফলাফল আগে থেকে জানা থাকে। যখন কোন একটা পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল পূর্ব থেকে জানা থাকে, যখন কোন একটা পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল পূর্বে থেকেই জানা থাকে কিন্তু নির্দিষ্ট চেষ্টাতে কি ফলাফল আসবে সেইটা জানা যায় না, তখন সেই পরীক্ষাকে বলা হয় দৈব পরীক্ষা বা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট। মানে কি জানি আর কি বিষয় বুঝতে পারিনি। বলছি, আমি লিখে দেবো সুন্দর, এটা বোঝা দরকার। আমি কিছু জিনিস জানি
আর কিছু জিনিস জানি না, এই মাঝখানে আছে। কি জানি আমি জানি যে কোন একটা পরীক্ষায় সম্ভাব্য ফলাফল কি কি আসতে পারে। কোন পরীক্ষায় সম্ভাব্য ফলাফল পূর্ব থেকে, যখন লেখা বলা হয় যখন কোন পরীক্ষায় সম্ভাব্য ফলাফল পূর্ব থেকে জানা থাকে। তাহলে এটা আমার জানা আছে, সম্ভাব্য ফলাফল কি হতে পারে পূর্ব থেকে জানা আছে। কিন্তু নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না। নিশ্চিত করে বলা যায় না। তাহলে এখানে কি বলা হয়? তাহলে দৈব পরীক্ষা একেই বলা হয় দৈব মানে দৈব পরীক্ষা বা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট। উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। আমরা আবার আগে সংখ্যাটাকে আমরা বলছি, যখন কোন পরীক্ষায় সম্ভাব্য ফলাফল পূর্ব থেকে জানা থাকে, সম্ভাব্য ফলাফল কি আসতে পারে আমাদের জানা আছে, কিন্তু নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে দৈব পরীক্ষা বলা হয়। তাহলে জানা আছে কি সম্ভাব্য কি কি আসতে পারে জানা আছে, জানা নাই কি নির্দিষ্ট চেষ্টায় কি আসবে জানা নাই। আবার ভালো করে খেয়াল করো, কি জানা আছে? সম্ভাব্য ফলাফল কি আসতে পারে জানা আছে। সবাই যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে যে এখানে এই কয়টার মধ্যে আসবে, বাহিরে আসবে। কিন্তু নির্দিষ্ট চেষ্টাতে কি আসবে সেটা আমরা জানি না। নির্দিষ্ট চেষ্টা বাস্তব উদাহরণ দিই। মনে করো একটা অনুশীলনীতে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে 5টা, এই 5টার বাইরে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে একবারে নিশ্চিত, স্যার বলে দিয়েছে যে নিশ্চিত এই 5টার মধ্যে তোমার পরীক্ষাতে একটা আসবে। তাহলে এই যে তোমার পরীক্ষাতে কোনটা আসতে পারে এই তোমার সম্ভাব্য ফলাফলগুলো জানা নাই? 5টা আছে স্যার, 5টা জানা আছে। আর বলে দিয়েছে 5টার মধ্যে আসে, কোনোদিনের বাইরে আসবে না, যাও একবারে ক্লিয়ার। কিন্তু তুমি যেবার পরীক্ষাটা দিতে যাবে সেইবার কোনটা আসবে এটা তো তুমি জানো না। এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট চেষ্টা, নির্দিষ্ট পরীক্ষা। বলে দিলে যে তুমি যখনই পরীক্ষা দিতে জানা হবে এই 5টার মধ্যে আসবে, সম্ভাব্য ফলাফল জানা আছে। তুমি যখন পরীক্ষা দেবে সেইবার কোনটা আসবে এটা তুমি জানো না। এটা বাস্তব উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ দিই। মনে করো একটা থলে বা ব্যাগ, রাইট হ্যান্ড সাইড অঙ্ক করা কি দৈব পরীক্ষা? হ্যাঁ কি বললে স্যার? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটার অঙ্ক কি দৈব পরীক্ষা নাকি? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা কেমন করে বুঝলাম না। মানে স্যার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করা ওটা। না না ওটা কি করে দৈব পরীক্ষা হবে? ওটা তো প্রমাণ হবেই। ওটা সেটাই করা লাগে না। আর তুমি আরো কিছু জানো তারপরে তুমি চিন্তা করো দৈব পরীক্ষা নিয়ে। একটা থলের মধ্যে 10টা বল আছে, 10টা বল। একটা থলের মধ্যে কয়টা বল আছে? 10টা বল। 10টা বল। এই 10টা বলের 10টা মনে করো 10 কালারের। তো এখন আমাদের তো জানাই আছে এখানে 10টা বল আছে। এখান থেকে যদি কেউ একটা বল নেয় তো 10-এর বাইরে কি 11 নাম্বার কোনো বল আসবে? হাতে উঠবে 11? না না।
তাহলে এই 10টা বল থলেতে আছে, থলে থেকে আমরা যদি একটা বল নিই তাহলে ওই 10টার মধ্যে উঠবে। এই যে 10টা বল যে আছে এটা আমার জানা আছে যে এখানে 10টা বল আছে, তাহলে এই যে 10টা বল এইটা হচ্ছে আমাদের সম্ভাব্য ফলাফল, যেটা আগে থেকে জানা আছে যে 10টার মধ্যে উঠবে। কিন্তু আমি যদি চোখ বন্ধ করে অথবা না দেখে একটা বল তুলি তাহলে আমার কোন বলটা উঠবে, 10টার মধ্যে কোন বলটা উঠবে এটা কি জানা আছে? না স্যার। বল থেকে না দেখে বা চোখ বন্ধ করে একটা বল তোলা, এটাই হচ্ছে দৈব পরীক্ষা। আচ্ছা, আমরা লটারি করি না, লটারি? ইয়েস স্যার। ইয়েস স্যার। একটা কি পরীক্ষা? দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা। এখন মনে করো লটারির যে বক্স, সেই বক্সের মধ্যে 1 নাম্বার থেকে শুরু করে একবারে মনে করো 500 পর্যন্ত টিকিট আছে, 500 মানুষের 500টা টিকিট আছে, নাম্বার দাও 1 2 3 4 5। তো আমরা তো জানি যে 1 থেকে 500 এর মধ্যে উঠবে। 501 নাম্বার টিকিট ওখানে নাই, 502 নাম্বার নাই, 3 নাম্বার নাই, এরকম কিন্তু টিকিট নাই, 1 থেকে 500 এর মধ্যে আছে। কিন্তু আমি যখন লটারি একটা তুলবো বা কেউ একজন একটা লটারি তুললো বা টিয়া পাখি দিয়েও যদি আমরা একটা লটারি তুলাই, তখন কোনটা উঠবে জানা আছে? না স্যার। এই পরীক্ষায় কি বলা হবে? দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা। এখন আমাদের পাঠ সংশ্লিষ্ট রাশি পাঠে যেগুলো বেশি থাকে, যেমন ছক্কা নিক্ষেপ করা, ছক্কা বোঝাতো? ইয়েস স্যার। লুডো খেলা যেটা দিয়ে স্যার, ছক্কার গুটি 1 থেকে 6 পর্যন্ত ফোঁটা থাকে, 1 ফোঁটা 2 ফোঁটা 6 ফোঁটা পর্যন্ত থাকে। ছক্কার গুটিতে 1 থেকে 6 ফোঁটা, এর বাইরে 7 ফোঁটা কি আছে? না স্যার। তো আমি জানি যে ছক্কার মধ্যে 1 থেকে 6 এর মধ্যে আছে। এখন ছক্কাটা আমি যদি নিক্ষেপ করি তাহলে আমি যেবার নিক্ষেপ করব সেবার কোনটা পড়বে এটা কি জানা আছে? না স্যার। 2ও আসতে পারে, 3ও আসতে পারে, 4 5 6 সবই আসতে পারে। তো আগে থেকে জানা আছে 1 থেকে 6 পর্যন্ত এর মধ্যে আসবে, কিন্তু আমি যেবার নিক্ষেপ করব ওটা হচ্ছে নির্দিষ্ট চেষ্টা, যেবার আমি নিজে নিক্ষেপ করে দেখতেছি সেটা হচ্ছে নির্দিষ্ট চেষ্টা। তো নির্দিষ্ট চেষ্টায় কি আসবে সেটা আমাদের জানা যায় না বা নিশ্চিত করে বলা যায় না, ওইটাকেই বলা হচ্ছে কি? দৈব পরীক্ষা। র্যান্ডম এক্সপেরিমেন্ট। দৈব পরীক্ষা। তাহলে সম্ভাবনা এই শব্দটা কিন্তু দৈব পরীক্ষার ক্ষেত্রে আসে, কারণ যেখানে নিশ্চিত করে বলা যায় না। এখন মনে করো সিফাত বলে দিল যে স্যার 3 আসবে, আর আমি দিলাম 3ই চলে আসবে, তার মানে কি এটা তাহলে ওকে নিশ্চিত করে বলছিল? না স্যার। না স্যার। এটাকে বলা হয় দৈবক্রমে মিলে গেছে, এটাকে বলা হয় দৈবক্রমে মিলে গেছে। তার মানে এই না যে সে নিশ্চিত করে বলেছে। স্যার, পরীক্ষায় কিভাবে আসে, মানে প্রশ্নটা কিভাবে আসে পরীক্ষায়, এগুলো সম্পর্কে? দৈব পরীক্ষা কাকে বলা হয় উদাহরণ দাও, এই প্রশ্নটাই শুধু আসে প্রথম ক নাম্বারে, অথবা ক নাম্বারের প্রশ্ন আসে সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে, এইটা প্রমাণ করো বা দেখাও, এই ধরনের প্রশ্ন আসে। আমি তো কেবল একটা অধ্যায় শুরু করতেছি, ধারণা নাও আগে প্রশ্ন চিন্তা করো, শুরু করছি আগে। জি স্যার। ক্লাস একটু করো, তারপরে বুঝতে পারবে, সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন মনে করো একজন যদি বলে নিশ্চিত করে বলে দিতে পারি, তাহলে কি করা হবে? তাকে পরীক্ষা আরো কয়েকবার করা হবে। আসসালামু আলাইকুম স্যার। সালাম দাও তর্কে, এখন ক্লাস চলছে, তাকে আরো পরীক্ষা করা হবে। যদি আবার বলো, আবার বললো 4 মিলে গেল, আবার বলো, দেখবে যে এটা যদি সে সত্যি নিশ্চিত করে বলতো তাহলে 1 বার 2 বার 3 বারে যা মিলবে না, এরপরে আর মিলবে না, কারণ সেটা দৈবভাবে মিলে গেছে, তাই মিলে গেছে। আসলে বাস্তবে কিন্তু মিলার কথা না। আর যদি মিলা যায় তাহলে ওর ওই সরকারদের গুটিতে সমস্যা আছে। যদি এমন কোন সরকার গুটি হয় যে বারবার ফেললে ওই 3ই আসে, তাহলে কি সেটা দৈব পরীক্ষা হবে? না, সরকার এটা কোশ্চেন ছিল। সবগুলোই আসতে হবে, সবগুলো আসতে হবে। আচ্ছা, এরপরে আছে মুদ্রা। মুদ্রার 2টা পিঠ থাকে, একটাকে হেড বলে, একটাকে টেল বলে। হেড আর টর্চ করে ফেলে দেয় মুদ্রা, কখনো হেড আসে কখনো টেল আসে। এই যে মুদ্রাতে যে হেড আর টেল, এই দুইটার তো আমি যদি নিক্ষেপ করি দুটোই তো আসতে পারে, হেডও আসতে পারে টেলও আসতে পারে। আমার জানা আছে যে হেড আর টেলের মধ্যে একটা আসবে,
কিন্তু আমি যখন নিক্ষেপ করব তখন কি আমি জানি কোনটা আসবে? না স্যার। না স্যার। না স্যার। আমি তো নিক্ষেপ করার দরকার ছিল না, জানি না বলে তো নিক্ষেপ করতেছি। এই ধরনের পরীক্ষাকে বলা হয় দৈব পরীক্ষা। স্যার নাবিদ আমাদের স্কুলে বসে ক্লাস করতেছে স্যার। নাবিদ কোথায় আছে? স্কুলে বসে আছে, ভিডিও অন করে রাখছে। ইয়েস স্যার, দেখেন। হ্যাঁ দেখছি। নাবিদের ভিডিও অফ করো। এই স্যার অফ করে দিতে। তোমারটা অফ করো, আরেকজন আছে। আচ্ছা দৈব পরীক্ষা গ্যালাক্সি A2 উদাহরণ সহ ক্লিয়ার হয়েছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। ধরেন স্যার কোনো একটা প্রশ্নের উত্তর স্বাভাবিক সংখ্যা, ধরেন স্যার জেড, তো স্যার এটা কি দৈব পরীক্ষা হবে? স্যার আমি শিওর যে স্যার স্বাভাবিক সংখ্যা হবে বা পূর্ণ সংখ্যা হবে, তো এটা কি দৈবিক পরীক্ষা হবে? এখানে তো তোমার ক্রমিক সংখ্যা তো অসীম পরিমাণ আছে, কোনটা ধরতেছে তোমার অবশ্যই নির্দিষ্ট করে। অসীম আছে থেকে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি আমরা চয়েস করতে বলি তাহলে দৈব পরীক্ষা হবে। তোমাকে নির্দিষ্ট করে দিতে হবে যে কয়টা। ও আচ্ছা স্বাভাবিক বললে তো স্বাভাবিকের তো কোটি কোটি মানে বিলিয়ন, স্যার অনেকগুলো আছে স্যার। মানে স্যার নির্দিষ্টর ভিতর ধরা লাগবে। হ্যাঁ এতগুলোর মধ্যে কোনো কিছু পাওয়া তো অসম্ভব ধারণা হয়ে যাবে। জি স্যার বুঝছি। তোমাকে নির্দিষ্ট করে, মানে আমি তো বললাম না যে আমরা আগে থেকে জানি, আর তুমি বলছো যে আগে থেকে জানি, তাহলে স্বাভাবিক সংখ্যা তো 1 থেকে কোটি কোটি আছে, অসীম পরিমাণ। অসীমটাকে কি জানা বলে? অসীমটাকে তো না জানাই হয়ে গেল। তোমাকে নির্দিষ্ট করতে 1 থেকে 1000 বা 10,000 না 20,000 না 1 লক্ষ না 5 লক্ষ, এটা নির্দিষ্ট করে দিতে হবে এর মধ্যে আমরা যে কোনো একটা সম্ভাবনা আছে। আচ্ছা এবার আমরা আসছি ঘটনা কাকে বলা হয়? ঘটনা স্যার আমি বলি। তুমি তো পারবে, সামনের দিন শুনবো তোমাদের কাছ থেকে। ওই দেখে দেখে সবাই পারবে। আজকে শেখাচ্ছি তো। আচ্ছা এই যে আমি নিক্ষেপ করলাম, সরকার আমি নিক্ষেপ করলাম, তখন মনে করো 1 আসলো, আরেকবার নিক্ষেপ করলাম 2 আসলো, আরেকবার নিক্ষেপ করলাম 3 আসলো। তাহলে সরকার নিক্ষেপের সময় 1 আসা, 2 আসা, 3 আসা, এটা হচ্ছে আমি একবারে সরাসরি একটা এক্সপেরিমেন্ট করছি। তাহলে এটাকে কি বলবো তখন? 1 আসাটাকে ঘটনা। এটাকে বলবে একটা ঘটনা। তো আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছি সেই এক্সপেরিমেন্ট করার সময় স্বয়ং যেটা আসবে সেটাকে বলবে ঘটনা। আচ্ছা এবার বলবে হচ্ছে আশফাকুল আলম, বলে আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, ওই ছক্কা নিক্ষেপ করার সময় মনে করো 1 আসলো, তখন 1টাকে আমরা কি বলবো? আশফাকুল কথা বলতে হবে তো। আচ্ছা অথই বলো। ঘটনা। ঘটনা, তাহলে এটাকে কি বলা হবে? ঘটনা। ঘটনা বলা হবে। এরকম যতগুলো আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, ছক্কাতে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো আসতে পারে, তো 6টা হবে তখন আলাদা আলাদা ঘটনা। তো প্রবাবিলিটি সম্পর্কে আমরা জানলাম যে দৈব পরীক্ষা কাকে বলা হয় এবং ঘটনা কাকে বলা হয়। এর পরের বিষয় হচ্ছে আমরা জানবো এখন সম্ভাবনার ক্ষেত্রে একটা গাণিতিক ভাবে সম্ভাবনার সূত্র নির্ণয়। গাণিতিক ভাবে সম্ভাবনার সূত্র নির্ণয়। যে কোনো একটা ঘটনা, কোন ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু, সম্ভাবনাকে আমরা এখন গাণিতিক ভাবে রূপ দেব যাতে গণিতের মাধ্যমে আমরা সম্ভাবনার একটা মান নির্ণয় করতে পারি যে এই ঘটনার এই সম্ভাবনা, এই ঘটনার এই সম্ভাবনা, এত পার্সেন্ট সম্ভাবনা। তো কোন ঘটনা ঘটার সম্ভাবনার সূত্র হচ্ছে উক্ত ঘটনা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র শব্দটা আগে আছে না সম্ভাব্য সমগ্র ফলাফল? স্যার শুধু বই সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল।
সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এখন আমাদেরকে জানতে হবে যে এই কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা বলতে আমরা কি বোঝাচ্ছি, উক্ত ঘটনার অনুকূল ফলাফল বলতে কি বোঝাচ্ছি, এবং সমগ্র সম্ভাব্য ফলাফল বলতে কি বোঝাচ্ছে, এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো। ছক্কার উদাহরণে আসে। ছক্কা, এটা সবাই মোটামুটি ছিল, ছক্কার গুটি। ছক্কা যদি আমরা ফেলি তাহলে কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে থেকে 6 বেরোচ্ছে কোনো একটা। তবে 1 থেকে 3 থেকে সবগুলো আসতে পারে। 3 4 5 6, এই যে 6টা যদি আসতে পারে ছক্কা নিক্ষেপ করলে। এই এক এক জনকে আমি কি বলবো? এক একটা কি ঘটনা। ঘটনা ঘটনা। একটা ঘটনা 3 4 5 6। আচ্ছা, আমরা যে ছক্কাটা যখন নিক্ষেপ করছি তখন যেটা আসবে সেটা একটা ঘটনা। এখন ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আমরা কোন একটা ঘটনা জানতে চাচ্ছি যে এই ঘটনার সম্ভাবনাটা কত। মনে করো 3 আসার সম্ভাবনা, মানে 3 এই ঘটনাটা ঘটার সম্ভাবনা আমরা চাচ্ছি, এটা সম্ভাবনা আমরা বের করব। যে আমি ছক্কা নিক্ষেপ করব, 3 আসার সম্ভাবনা আমরা বের করব। 3 আসার সম্ভাবনা, হ্যাঁ 3 আসার সম্ভাবনা বের করতে তারা বললো পরীক্ষায় 3 আসার সম্ভাবনা কি, ছক্কা নিক্ষেপে 3 আসার সম্ভাবনা কি। তখন আমরা এই সূত্রটা পাবো। স্যার আরেকবার বলেন, বুঝতে পারলাম না। ছক্কা নিক্ষেপ যখন আমরা করলাম তখন তো আমি নিক্ষেপ করে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 4 5 6 সবগুলো আসতে পারে, এগুলো এক একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু আমি যখন ফেলবো তখন 3 যে আসবে, এই 3 আসার সম্ভাবনাটা কত আমি ফেলার পর সেটা পরের বিষয়। আমরা বের করব সম্ভাবনাটা কত 3 আসার। সেক্ষেত্রে এখন কি বের করব না, কোন ঘটনা ঘটার সম্ভাবনার সূত্র হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল। আচ্ছা, এখন এই যে এখানে 1 থেকে 6 এর মধ্যে 3 কয়জন আছে? একজন। 3 আছে। 3 কয়জন আছে? মাত্র একটা না? ইয়েস স্যার। 3 একটা আছে। তাহলে 6 হবে। আসার অনুকূল ফলাফল হচ্ছে একটি ফলাফল মাত্র। 3 আসার অনুকূল ফলাফল মাত্র একটি। তাহলে এটাকে বলা হয় উক্ত ঘটনার অনুকূল ফলাফল। উক্ত ঘটনার অনুকূল ফলাফল। আমরা 3 চাচ্ছি, 3 আসার সম্ভাবনা কত? তাহলে 3 আসার অনুকূল ফলাফল কয়টি? একটি। এরপরে দেখো সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ আমরা যেটা আগে বলেছিলাম যে আমাদের আমরা জানি যে দৈব পরীক্ষার মধ্যে কতগুলো আসতে পারে, এটা আমরা আগে থেকে জানি। তাহলে সমগ্র আমাদের কতগুলো আছে এখানে? 6টা। 6টা আছে। সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে এখানে 6টি। তাহলে 3 আসার সম্ভাবনা এখানে আমরা বসাবো 1/6, 1/6। এটাই হচ্ছে 3 আসার সম্ভাবনা। এখন যদি আমরা আরো মানে অন্যরকম কিছু বৃদ্ধি করি, আমরা যদি বলি যে জোর আসার সম্ভাবনা কত, তখন আমাদের কি বুঝতে হবে যে এই মোট যতগুলো সমগ্র সম্ভাব্য ফলাফল আছে এদের মধ্যে জোর কোনটা কোনটা আছে, তখন কিন্তু বেড়ে যাবে। জোর কয়টা? একটা, 3টা আছে। তখন কি হবে? 3/6 বা 1/2। তখন আমরা 3 আসার অনুকূল ফলাফল লিখবো না, আমরা কি লিখবো? জোর আসার। ছক্কায় জোর আসার অনুকূল ফলাফল তখন হবে 3টি, আর সমগ্র তো 6টাই আছে, সমগ্র কোনো চেঞ্জ নাই। তখন হবে 3/6। 3/6 কাটাকাটি করলে 1/2। এভাবে আমরা যেটার সম্ভাবনা বের করতে বলবো, যেটার সম্ভাবনা বের করতে বলবে সেটার অনুকূল খুঁজতে হবে আর সমগ্র খুঁজতে হবে। অনুকূল কয়টা আছে তার, আর সমগ্র কয়টা আছে। যদি বলি যে 3 এর বড় বা 4 এর বড়, ধরো বললাম 4 এর বড় কয়টা আছে? 2টা। তখন কি হবে? 3টা আছে। 3টা। 3 এর বড় হলে 3টা, 4 এর বড় হবে তো 2/6 মানে 1/3। ইয়েস স্যার। যদি বলা হয় যে মৌলিক কয়টা আছে?
2 তিনটা তিনটা তিনটাই আছে তখনও বের করতে পারবে। আমি আজকে তো একটা অধ্যায় প্রথম শুরু করলাম, এই জন্য আজকে শুধু ধারণা দিচ্ছি, আগামী দিন থেকে আমরা অঙ্ক করবো এবং তোমাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবো। সম্ভাবনার সূত্র কি? এটা সম্ভাবনার সূত্র বা সম্ভাবনার সংজ্ঞা। এরপর দৈব পরীক্ষা কাকে বলা হয়, সম্ভাবনা কোন ক্ষেত্রে সম্ভাবনা শব্দটা আসে, তারপরে হচ্ছে ঘটনা কি জিনিস, অনুকূল ফলাফল কি জিনিস। অনুকূল ফলাফল দেখো বইতে সবগুলো লেখা আছে, অনুকূল ফলাফল কি জিনিস। কোন পরীক্ষা একটা ঘটনার সপক্ষে যে ফলাফলগুলো, ঘটনার সপক্ষে যেগুলো আছে, আমরা বলছি 3, তাহলে 3 এর সপক্ষে তো 3 আছে, জোর বললে জোরের সপক্ষে 2 4 6 আছে। তো আমরা যেটা বলছি সেই ঘটনার সপক্ষে যেগুলো আছে সেগুলো হচ্ছে অনুকূল। আচ্ছা, আরেকটা বিশেষ করি আজকে, সেটা হচ্ছে যে তোমাদের বইতেও আছে 308 পৃষ্ঠা আছে, যে ধরো অনুকূল ফলাফল সর্বনিম্ন এই 1 2 3 4 5 এর মধ্যে যদি না থাকে, সর্বনিম্ন তাহলে কয়টা থাকবে অনুকূল ফলাফল? 0, একটাও থাকবে না। আমি যদি বলি সংখ্যা নিক্ষেপে 7 আনার সম্ভাবনা কত? 7 তো নাই এখানে, 7 নাই, 0%, তাহলে 0। তো অনুকূল সর্বনিম্ন অনুকূল হতে পারে কত? 0। সর্বনিম্ন হতে পারে 0। সেক্ষেত্রে কি হবে? 0 ডিভাইডেড বাই 6, তার মান কত আসবে? 0 অনুকূল সর্বনিম্ন 0 কেন হবে? অনুকূল সর্বোচ্চ হলে কি হতে পারে? সবাই অনুকূলে আছে, অনুকূল ফলাফল সর্বোচ্চ সমগ্র সমান হয়ে যেতে পারে। 1 তখন হবে 6 × 6 1। তাহলে অনুকূল ফলাফল সর্বনিম্ন হলে কত হতে পারে? 0। অনুকূল ফলাফল সর্বোচ্চ হলে কত হতে পারে? 1 অনুকূল ফলাফল অনুকূল ফলাফল সর্বোচ্চ হলে সমগ্রের সমান হতে পারে। আর সর্বনিম্ন হলে হবে এটা সব ক্ষেত্রে। হ্যাঁ, কি বললে অথয়? মানে অনুকূল ফলাফল সর্বনিম্ন 0 এটা সব ক্ষেত্রে হয়? সব ক্ষেত্রেই সর্বনিম্ন 0। 100টা থাকলে সেখানে সর্বনিম্ন 0, একজনও নাই, কেউ নাই। ওকে স্যার। আর সর্বোচ্চ হবে কত? সর্বোচ্চ সমগ্রের সমান হবে। সমগ্র 100 হলে সর্বোচ্চ 100 অনুকূল হতে পারে, সর্বোচ্চ 50 হলে 185 তোমার হচ্ছে অনুকূল হতে পারে। একটা ভাইবা বোর্ডে মনে করো 6 জন মিলে ভাইবা দিচ্ছে, তো 6 জনের মধ্যে একজনও তোমার পক্ষে না, একজনও তোমার পক্ষে না, তোমার অনুকূলে কেউ আছে? অনুকূলে কেউ নাই। ভাইবা বোর্ডে 6 জনে ভাইবা দিচ্ছে, 6 জনের কেউ তোমার পক্ষে না, সবাই তোমার বিপক্ষে। তো তোমার অনুকূলে কেউ আছে? তখন তোমার ওই ভাইভাতে পাস করার সম্ভাবনা 0। আর একটা ভাইভাতে মনে করো 6 জনই তোমার অনুকূলে, যে 6 জন ভাইবা নিচ্ছে 6 জনই অনুকূলে, তাহলে তোমার সর্বোচ্চ হবে 6/6 মানে হচ্ছে 1। তাহলে সম্ভাবনার মান সর্বনিম্ন হলে 0/n হচ্ছে, মানে তোমার সমগ্রকে আমরা n ধরলে 0/n মানে 0, আর সর্বোচ্চ হলে n/n = 1। তাহলে সম্ভাবনার সর্বনিম্ন মান কত? 0। সম্ভাবনার সর্বোচ্চ মান 1 সমান। এটা প্রমাণের 308 নম্বর পৃষ্ঠা সুন্দর করে প্রমাণ দেওয়া আছে। এটাকে আমার গণিতের ভাষায় এভাবে লেখা থাকে যে এটা less than equal p of a less than equal a। এই p of a মানে কি? এখানে p মানে হচ্ছে প্রবাবিলিটি, p মানে কি? প্রবাবিলিটি, সম্ভাবনা। আর a মানে হচ্ছে এই ঘটনা ঘটার সম্ভাবনা। p of a মানে হচ্ছে এই ঘটনা ঘটার সম্ভাবনা। তো যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা 0 এবং 1 এর মাঝে থাকে, 0 এবং 1 এর মাঝে থাকে। তো আজকে আমরা এইটুকু পর্যন্ত জানতে পারলাম। আগামী দিন আমরা অঙ্ক শুরু করে দেব সরাসরি। 3 এবং কাজ আছে, তারপরে আমরা অনুশীলনী অঙ্ক শুরু করে দেব। সম্ভাবনা সম্পর্কে এই জিনিসগুলো জানতে হবে। আরো কিছু বিষয় ছিল, যেমন সমসম্ভাব্য ঘটনা কি, সমসম্ভাব্য ঘটনা কি, যদি একটা ছক্কা নিক্ষেপ করার কারণে যদি 1 2 3 4 5 6 সবগুলো আসারই সম্ভাবনা সমান থাকে, তাহলে কি হবে? সমসম্ভাব্য। তাহলে 1 আসা, 2 আসা, 3 আসা, 4 আসা, সবার সম্ভাবনাটা সমান। তাহলে ছক্কা ফেললে যেই সম্ভাবনা আসবে সেটা তো সমসম্ভাব্য।
কারণ সবগুলো আসলেই তো সম্ভব। কিসের ক্ষেত্রে বললে? ছক্কা নিক্ষেপ করলে ক্ষেত্রে তোমার 1 2 3 সবই আসতে পারে। তো ছক্কাটাকে তো নিরপেক্ষ বলা যাবে না, ছক্কাটাকে তো অনিরপেক্ষ বলতে হবে, যে বারবার খালি 3 আসছে, 3 বেশি আসছে, অন্যগুলো কম আসছে, তাহলে ওই ছক্কা দিয়ে দৈব পরীক্ষা করা যাবে না। দৈব পরীক্ষা করতে গেলে অবশ্যই প্রত্যেকের সম্ভাবনাটা সমান থাকতে হবে। আচ্ছা, নিরপেক্ষ হতে হবে। আজকে তাহলে আজকের পড়াটা হচ্ছে মূলত তোমাদের একটু জানামূলক পড়া, মানে মুখস্থ করতে হবে সম্ভাবনা বিষয়টা কি, দৈব পরীক্ষা কি, ঘটনা কি, সমসম্ভাব্য ঘটনা কি, অনুকূল ফলাফল কি, আর সম্ভাবনার সূত্র যেটা লেখা আছে এখানে, সম্ভাবনার সূত্র, এটাকে পি অফ এ বলা হয়। পি অফ এ মানে প্রবাবিলিটি অফ এ। তবে উত্তর জায়গায় এই ঘটনা আসবে আর সমগ্র ঘটনা। তো আজকে এই পর্যন্তই, সামনের দিন কেন এই প্রশ্ন। স্যার সম্ভাব্যর সংজ্ঞা কি দিব? সম্ভাবনা সংজ্ঞা। সম্ভাবনা যখন ঘটার ক্ষেত্রে নিশ্চয়তা থাকে না, নিশ্চিত ভাবে বলা যায় না, আবার একবারে অসম্ভব বলা যায় না, বরং সম্ভব মানে নিশ্চিত এবং অসম্ভবের মাঝে থাকে ঘটনাটা, তখনই তাকে বলা হয়, তখনই সেই ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা শব্দটা বলা হয়। অর্থাৎ যখন কোনো ঘটনার মধ্যে নিশ্চয়তা থাকে না, তখনই সেই ঘটনাকে সম্ভাবনা বলা হয়। এটা তোমরা উপরে পাবে, উপরে লেখা আছে যে অনিশ্চয়তার মাত্রা যেখানে থাকে সেখানেই সম্ভাবনা কথা বলি আমরা। তো আরো সামনে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আজকে প্রথম ক্লাস, এরপরে ক্লিয়ার হয়ে যাবে। আজকে ক্লাসের সময় শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।